স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আগামী 5 বছরের জন্য মোট $5 বিলিয়ন একটি অর্থায়ন প্যাকেজের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রতিনিধি দলের এই উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে এডিবির প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ধাপে প্রবেশ করেছে। অর্জিত অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে, প্রবৃদ্ধির নতুন উৎস খুঁজে বের করতে এবং যে কোনো সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় সক্ষম এমন একটি বহুমুখী অর্থনীতি গঠনে এডিবি বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে, যা দেশে আরো ভালো কর্মসংস্থান ও নতুন সুযোগ তৈরি করবে। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই কর্মসূচির আওতায় সংস্থাটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ $500 কোটি পর্যন্ত ঋণ পেতে পারে। বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল কার্কের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় পক্ষের সম্মতিতেই চলমান কর্মসূচি থেকে সরে এসে নতুনভাবে ঋণ কর্মসূচি শুরু করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সরকার বর্তমান কর্মসূচিতে থাকতে চায় না। একই সঙ্গে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য কাঠামো, সময়সীমা ও অর্থের পরিমাণ নিয়েও আলোচনা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উৎপাদনে সক্রিয় থাকা দেশের তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে প্রায় 95% কারখানায় উৎসব ভাতা বা বোনাস পরিশোধ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মোট 2133টি পোশাক কারখানা চালু রয়েছে, যার মধ্যে ঢাকায় 1794টি এবং চট্টগ্রামে 340টি কারখানা রয়েছে। চালু থাকা এই কারখানাগুলোর মধ্যে এখন পর্যন্ত ঈদ বোনাস পরিশোধ করেছে মোট 2021টি প্রতিষ্ঠান, যা শতকরা হিসেবে মোট সচল কারখানার 94.70%। এর মধ্যে ঢাকার 1709টি এবং চট্টগ্রামে 312টি পোশাক কারখানা তাদের শ্রমিকদের বোনাস বুঝিয়ে দিয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট 767টি কারখানা, যা শতকরা হিসেবে মোট কারখানার 35.49%। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। রোববার ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ 2 থেকে জারি করা এক চিঠিতে নিয়োগের কথা জানানো হয়। চিঠিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। একই দিন সন্ধ্যায় ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক M জুবাইদুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এদিন MD ওমর ফারুক খান পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে ব্যাংক সূত্র জানিয়েছে। তবে পর্ষদ সভা বাতিল হয় এ বিষয়ে চূড়ান্ত হওয়া যায়নি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখাগুলো বিশেষ ব্যবস্থায় খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের। নির্দেশনা অনুযায়ী রোববার থেকে শুরু হয়ে ঈদের আগের দিন বুধবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এসব শাখায় লেনদেন চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি পশুর হাটের ব্যাংক শাখায় বিশেষ সেবা দেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়াহাট ও রাজশাহী সিটির ব্যাংক শাখা এই সুবিধার আওতায় থাকবে। এবার 2026-27 অর্থ বছরের বাজেট। IMF এর পরামর্শকে পাশ কাটিয়ে আসছে বাজেটেও ভর্তুকি, প্রণোদনা আর নগদ ঋণ সহায়তা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এ খাতে 1,17,125 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপ, বিদ্যুৎ আর জ্বালানি খাতে অনিশ্চয়তার এই সময়ে এই খাতে খরচ কমাতে চাইছে না সরকার। তবে অর্থনীতির স্বার্থে একেবারে না হলেও ধীরে ধীরে এ খাতে বরাদ্দ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের।
দীর্ঘ প্রায় ১৯ বছর পর আসছে ১১ই জুন দেশের ৫৪তম বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। তবে এমন এক সময়ে এই বাজেট ঘোষণা আসছে যখন চতুর্মুখী সংকটে প্রায় বিপর্যস্ত দেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগ খরা ও রাজস্ব ঘাটতি, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা। চলমান এমন সংকটের সময়ে নীতিগত সহায়তা না কমিয়ে বরং বাড়াতে যাচ্ছে সরকার। আসছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ সহায়তায় মোট ব্যয়ের প্রাথমিক প্রাক্কলন ধরা হয়েছে ১,১৭,১২৫ কোটি টাকা। বছরের ব্যবধানে এ খাতে রাষ্ট্রীয় সহায়তা বাড়তে চলেছে প্রায় ৪,৭০০ কোটি টাকা। এই ব্যয়ের সবচেয়ে বড় অংশ যাচ্ছে ভর্তুকিতে। প্রাথমিকভাবে ভর্তুকি প্রাক্কলন করা হয়েছে ৭২,১০০ কোটি টাকা। বিদ্যুৎ খাতে এককভাবে ৩৭,০০০ কোটি টাকা বরাদ্দের প্রাক্কলন করা হয়েছে। গ্যাস আমদানিতে ৬,৫০০ কোটি টাকা এবং সারে প্রায় ২৭,০০০ কোটি টাকার সহায়তার পরিকল্পনা করেছে সরকার। খাদ্য ভর্তুকি ধরা হয়েছে ৯,৬০০ কোটি টাকা। কৃষি খাতে প্রণোদনা আগের বছরের মতোই ১৭,০০০ কোটি টাকায় অপরিবর্তিত থাকছে। এছাড়া প্রণোদনা খাতেও নীতি সহায়তা রাখা হচ্ছে ৩২,০২৫ কোটি টাকা। এর মধ্যে রপ্তানি খাতে ৭,৮২৫ কোটি টাকা এবং পাট খাতে ১,২০০ কোটি টাকা প্রণোদনা আগের মতোই অপরিবর্তিত থাকছে। তবে রেমিটেন্স প্রণোদনা বর্তমানের ৬,২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭,০০০ কোটি টাকা করা হচ্ছে। নগদ সহায়তা খাতেও আরও ১২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখতে যাচ্ছে সরকার। এদিকে ভর্তুকি কমাতে বরাবরই চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একদিকে দাতা সংস্থার চাপ, অন্যদিকে সামাজিক সুরক্ষার বাধ্যবাধকতা। দুয়ে মিলে বাংলাদেশ এখন নীতিগত দ্বন্দ্বের মধ্যে আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। IMF থেকে যে চাপটা আসছে যে বিদ্যুতের ভর্তুকি একেবারে শূন্যের কাছে নিয়ে যেতে হবে, প্রশ্নটা হলো যে এই যে বিদ্যুতের বিক্রির দাম ক্রয় দামের চেয়ে কম, এর একটা বড় কারণ হচ্ছে আমরা যে চুক্তিগুলি করেছিলাম এগুলি সবই অতিমূল্যায়িত ছিল। অনেক ক্যাপাসিটি চার্জ দিয়ে হয়েছে, উৎপাদন না হলেও আমি ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, কিন্তু চুক্তি করার ফলে তো আমি আটকে গেছি। ভর্তুকি থেকে বের হওয়া কঠিন হলেও ধীরে ধীরে এর থেকে বের হয়ে আসার পরামর্শ তাদের। কৃষিতে ভর্তুকি দিব না, ডিজেলে ভর্তুকি দিব না, এই জায়গাটায় আমরা হয়তো আমাদের বিভিন্ন সংস্থার চাপ থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে এগুলোতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। গিয়ে একটা বড় টাকা ভর্তুকিতে যায় এবং এইটার যে কোনো পুনর্মূল্যায়ন হয় না এবং এইটার থেকে কি চাচ্ছি আমি সেটা আমি পাচ্ছি কিনা, ভর্তুকি সবচেয়ে ভালো পদ্ধতি কিনা, এই বিষয়টাও তো আমরা চিন্তা করে নেওয়া। চলমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। দেখছেন দেশ বাণিজ্য। কোরবানির ঈদের কয়েকদিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি মশলার বাজার। রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে বেচাকেনা কম। বিক্রেতারা বলছেন এবার মশলার দাম বাড়েনি, তবে ক্রেতারা বলছেন ঈদ ঘিরে বেশ কয়েক পদের মশলার দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন। ধর্মীয় এই উৎসবে কোরবানির পশুর মাংস রান্নায় প্রয়োজন হয় হরেক পদের মশলা। সাধারণত কোরবানির ঈদে মশলার বাজারে থাকে ক্রেতাদের ভিড়, তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। রাজধানীর পাইকারি থেকে খুচরা বাজারে সেভাবে ক্রেতা নেই, এখনো জমে ওঠেনি মশলার বাজার। বর্তমান যে মার্কেটের পরিস্থিতি, কোনো কাস্টমারের মার্কেটে নাই। ঈদ বাজারে হিসেবে আমাদের কারণ বাজার কিচেন মার্কেটে ক্রেতা সামগ্রী অনেক কম। বিক্রেতারা বলছেন এবারে মশলার দাম বাড়েনি, বরং গেলবারের তুলনায় অনেক মশলার দামই কমেছে। বাজারে প্রতি কেজি এলাচ ৪,৫০০ থেকে ৫,০০০ টাকা, আর দারুচিনি বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকায়। রমজানের তুলনায় কমেছে জিরার দাম, কেজিতে প্রায় ৩০০ টাকা কমে মানভেদে জিরা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। তবে ৬ মাসের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু বোখারা। এলাচ ৪৪০০ টাকা কেজি, আচ্ছা বড় সাইজ ৪৬০০ টাকা, দারচিনি ৪৭০ টাকা কেজি, আর লবঙ্গ ১৪০০ টাকা কেজি, গোলমরিচ ১১৫০। এবছর আমরা ওইরকম আরো করবার যে এই টাইমে একটা বাড়তি বাজার থাকে, ওইটার কিছুই এবছর বোঝা যাইতেছে না। তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ ঈদ ঘিরে এলাচ, দারুচিনি, লবঙ্গ সহ বেড়েছে অন্যান্য মশলার দাম। তো প্রতিটা মশলাই কিছুটা বেশি, এবং কি কাঠবাদাম, কাজু বাদাম প্রতিটাতে দাম বাড়ছে।
সাধারণ ক্রেতাদের সাহায্যে তো কোনোটাই নাই, অনেক ঠিকানাও আর কি, বুঝেন না, না নিলে চলে না, এই আর কি। বাজার দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি সাধারণ ক্রেতাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও দাম এখনো চড়া। বৃষ্টির কারণে হাটে ক্রেতার উপস্থিতিও কম। ধারণা করা হচ্ছে আজ রাত থেকেই বাড়বে ক্রেতার উপস্থিতি। এদিকে গাবতলীর পশুর হাট পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ব্যবসায়ীদের কাছ থেকে হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। হাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনারও। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। রাজধানীর প্রতিটি পশুর হাটই এখন পরিপূর্ণ গরু, ছাগল, মহিষে। তবে বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি অনেক কম। গরু বিক্রেতারা আশা করছেন সোমবার রাত থেকে বাড়তে পারে বিক্রি। তবে গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে সন্দিহান তারা। ক্রেতারা বলছেন গরুর দাম এখনো অনেকটাই বেশি। গরু এখান থেকে কেনার মতো, কাস্টমারের কেনার মতো এরা দাম চাই দ্বিগুণ দাম ছাড়তে আছে না। যে দাম চাই আমার কাছে মনে হয় এই দামের থেকে আরো আমাদের ওয়েট করলে আরো দাম কমবে আর কি। এইভাবে যদি ওরা গরুর দাম ধরে রাখে তাহলে চান রাতের দিন আপনাদের সাথে বলবে যে আমরা গরু বেচতে পারি নাই, আমরা এবার ব্যবসা করতে পারি। ক্রেতাদের অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। তারা বলেন সঠিক দাম পেলেই বিক্রি হচ্ছে গরু। আমরা দাম বেশি চাই না, যে আমি যা চাইলাম তাই তোমার দিব না সে। আমি এখনো ক্রেতা আসেনি, ক্রেতা আসলে আমরা বিক্রি করব। কথা হলে আমি 30 লাখ বলছি, যদি কিছু কম বেশি হয় আমরা গরুগুলো ছেড়ে দেবো। এদিন সকালে গাবতলী হাট পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, ইজারা সীমানার বাইরে হাট বসানো যাবে না। আমাদের আজকের এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত, যাতে করে নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে। সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরে গাবতলী হাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, হাট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুবাহী এবং যাত্রীবাহী যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপির সীমান্তবর্তী এলাকায় 11টি শহর জুড়ে 60টির অধিক চেকপোস্ট কার্যকর আছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন আছে। হাটে জাল টাকা রোধ ও নিরাপত্তায় পুলিশের বিশেষ টিম 24 ঘন্টা কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে সাঙ্গু নদী, আর মেঘে ঢাকা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে ব্যতিক্রমধর্মী এক স্থাপনা। বান্দরবানের বালাঘাটায় নির্মাণাধীন অত্যাধুনিক প্লান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি হতে যাচ্ছে দেশের অন্যতম আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র, যেখানে প্রযুক্তি নির্ভর কৃষির মাধ্যমে বদলে যেতে পারে পাহাড়ি জনপদের ভবিষ্যৎ। বিস্তারিত তানিয়া আক্তারের প্রতিবেদনে। জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াসের আদলে তৈরি করা হয়েছে এই ভবনটির নকশা। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। ল্যাব ভবনের ভেতরে থাকছে আধুনিক মিডিয়া প্রস্তুতি রুম, যেখানে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান ও হরমোন মিশ্রিত পুষ্টি মাধ্যম তৈরি করা হবে। সেই সঙ্গে থাকবে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে উদ্ভিদের টিস্যু মিডিয়াতে স্থাপন করা ট্রান্সফার রুম, গ্রোথ রুম, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অ্যাক্লাইমেটাইজেশন ও হার্ডিং জোন, গ্লাস হাউস এলাকা এবং গবেষণা ও প্রশিক্ষণের বিশেষায়িত সুবিধা। শুধু চারা উৎপাদনই নয়, পাহাড়ি অঞ্চলের উপযোগী নতুন ফসল উদ্ভাবন, রোগ প্রতিরোধ এবং আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে গবেষণাও হবে এই কেন্দ্রে। আমাদের গ্লাস হাউস, কালচার রুম, গ্রোথ রুম থেকে শুরু করে টিস্যু কালচারের ব্যবহৃত সকল প্রকার সুযোগ সুবিধা এই একটা বিল্ডিং এর মধ্যে সন্নিবেশিত আছে। এই উদ্যোগকে দেশের কৃষি খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন কৃষি বিজ্ঞানীরা। সেন্টারগুলো পরিপূর্ণ রূপ যখন নিবে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ চারা এখান থেকে দিতে পারবে। পাহাড়, নদী আর প্রাকৃতির অপার সৌন্দর্যের মাঝে গড়ে ওঠা এই আধুনিক গবেষণা কেন্দ্র শুধু একটি ভবন নয়, এটি ভবিষ্যতের কৃষির নতুন দিগন্ত। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। ডলারের দরপতন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আবারও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 1.4% বেড়ে প্রতি আউন্স 4,570.8 ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য ডলার ভিত্তিক স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠেছে, ফলে বাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাবে দেশের বাজারে
বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে বলে জানিয়েছে বাজুস। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,35,963 টাকায় বিক্রি হচ্ছে। এবার জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি অফিসার ইনস্টিটিউশনাল সেলস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 18 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 17 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 21 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 31 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।